বন্ধুরা, আমাদের লাস্ট ক্লাসে আমরা ক্লাস 11-এর ইম্পর্টেন্ট পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের কিছুটা অংশ ডিসকাস করেছি। আজকে আমরা এর রেস্ট অফ দ্য পার্ট নিয়ে জানব। আমরা এখনও পর্যন্ত যেটুকু আলোচনা করেছি তার মধ্যে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে জেনেছি, আমরা কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, এই কবিতাটা কী ধরনের সনেট সেটা সম্পর্কে, এবং ভীষণ ইম্পর্টেন্টলি এর রাইম স্কিম কী করে করতে হয় সেটা আমরা জেনেছি। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা যারা ভিডিওটা মিস করে গেছো, আমি আই কার্ড প্লাস ডেসক্রিপশন দুটো জায়গাতেই লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা কিন্তু দেখতে পারো। আজকে আমরা কবিতার লাইন বাই লাইন অ্যানালিসিস করব। এর মধ্যে কী কী রিটোরিক্যাল ডিভাইস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইউজ করেছেন সেটা আমরা দেখে নেব, এবং তার সঙ্গে আর কী কী পয়েন্টস রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটাও আমরা জানবো। তাহলে চলো বন্ধুরা, উইদাউট ফার্দার অ্যাডু আমাদের ডিসকাশনটা আমরা শুরু করি। Okay then, let's go through the poem first, then we will do its line by line analysis. কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা সম্ভব হলে টেক্সট বইটা একটু নিয়ে নাও, তাহলে তোমাদের কবিতার সঙ্গে কানেক্ট করতে অনেক সুবিধা হবে। চলো আমরা কবিতাটা ফার্স্টে রিড আউট করে নিই। Composed upon Westminster Bridge, September the 3rd, 1802, by William Wordsworth. Earth has not anything to show more fair. Dull would he be of soul who could pass by a sight so touching in its majesty. This city now doth, like a garment, wear the beauty of the morning, silent, bare. Ships, towers, domes, theatres, and temples lie open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. Never did sun more beautifully steep in his first splendor, valley, rock, or hill. Ne'er saw I, never felt, a calm so deep. The river glideth at its own sweet will. Dear God, the very houses seem asleep, and all that mighty heart is lying still. তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লিট কবিতাটা। এবার আমরা কবিতার লাইন বাই লাইন অ্যানালিসিসে যাচ্ছি। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আর্থ হ্যাজ নট এনিথিং মানে তোমরা বুঝতেই পারছ যে পৃথিবীর কাছে কিছুই নেই টু শো দেখানোর মতো, মোর ফেয়ার এর থেকে বেশি সুন্দর। অর্থাৎ প্রথম লাইনটিতেই কবি বললেন যে পৃথিবীর কাছে আমাদের দেখানোর মতো এর থেকে বেশি সুন্দর আর কিছু নেই। এর থেকে বলতে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর ভোরে প্রথম ফোটা সূর্যের আলোয় ধুয়ে যাওয়া বা প্লাবিত হয়ে যাওয়া লন্ডন শহরটিকে দেখে কবির মনে হচ্ছে যে দেয়ার ইজ অ্যাবসলিউটলি নাথিং দ্যাট দ্য আর্থ ক্যান অফার হুইচ ইজ মোর বিউটিফুল দ্যান দ্য সাইট দ্যাট হি ইজ লুকিং অ্যাট রাইট নাও। অর্থাৎ এই সকালের এই যে দৃশ্যটি তিনি দেখছেন তার থেকে সুন্দর আর কিছু হয় না বা হতে পারে না, এটাই কবির মনে হয়েছে। শহরটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিতার মনের একান্ত আবেগবশতই কিন্তু কথাটি বললেন। ডাল would he be of soul who could pass by a sight so touching in its majesty. এই লাইনটিতে কবি একজন ব্যক্তির কল্পনা করছেন এবং তিনি বলছেন ডাল would he be of soul, অর্থাৎ সেই ব্যক্তি মনের দিক থেকে বা আত্মার দিক থেকে ভীষণভাবে ডাল। ডাল শব্দটির মানে হচ্ছে বোরিং বা একঘেয়ে, যার মধ্যে কোনো সৌন্দর্য বোধ নেই। হু কুড পাস বাই অর্থাৎ যে অতিক্রম করে চলে যায় বা অগ্রাহ্য করে চলে যায়। আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এমন একটা দৃশ্য দেখে যে দৃশ্যটি আমাদের হৃদয়কে স্পর্শ করে যায়, আমাদের মনকে ছুঁয়ে যায় তার রাজকীয় সৌন্দর্যের দ্বারা। দেখো, টাচিং কথাটির মানে হচ্ছে মর্মস্পর্শী, হৃদয়কে বা মনকে ছুঁয়ে যাওয়া। অর্থাৎ তিনি বলতে চাইলেন যে এমন একজন ব্যক্তির সম্পর্কে যে এমন রাজকীয় রকম সুন্দর একটা দৃশ্য দেখার পরেও সেটিকে উপভোগ না করে বা মুগ্ধ না হয়ে চলে যেতে পারে, সে ভীষণভাবে একঘেয়ে, নিরস, তার মধ্যে কোনো সৌন্দর্য বোধ নেই। He does not have any aesthetic sense or any sense of beauty.
বা আমরা অন্যভাবে বলতে পারি যে হি হ্যাজ নো পোয়েটিক ইম্পেটাস ইন হিম, তার মধ্যে কোনো কাব্যিক বোধ নেই, সৌন্দর্য বোধ নেই। তারপর দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং। দেখো, ডথ কথাটি ওল্ড পোয়েটিক ইউজ অফ ডাজ, অর্থাৎ আমরা এখন ডাজ ইউজ করি। আগেকার দিনে কবিরা কবিতা লেখার সময় ডাজের পরিবর্তে ডথ শব্দটি ইউজ করতেন। তাহলে লাইক এ গার্মেন্ট মানে একটি পোশাকের মতো, ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং অর্থাৎ সকালের সৌন্দর্যটিকে শহরটি এখন একটি পোশাকের মতো তার শরীরে জড়িয়ে রেখেছে বা পরিধান করে রয়েছে। কবি এই সেন্টেন্সের মাধ্যমে বোঝাতে চাইলেন যে সমস্ত শহরটিকে দেখে তার মনে হচ্ছে যে এই শহরটি সকালের সৌন্দর্যকে যেন একটা পোশাকের মতো তার গায়ে পড়ে আছে। সাইলেন্ট, নিস্তব্ধ, বেয়ার, উন্মুক্ত বা অনাবৃত। সাইলেন্ট কেন সেটা আমরা সহজেই বুঝতে পারছি যে ইট ইজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ শহরের একটা খুব ভোরের টাইম এটা, এবং শহরের যে যাবতীয় কাজকর্ম, যে রেগুলার অ্যাক্টিভিটি, বা আমরা বলতে পারি হিউ অ্যান্ড ক্রাই বা হাসল অ্যান্ড বাসল, অর্থাৎ কোলাহল বা হৈহট্টগোল এখনও কিন্তু শুরু হয়নি। সবাই কিন্তু ঘুমন্ত, কলকারখানা স্তব্ধ, যানবাহনের চলাচল ভীষণ কম, তাই শহরটিকে ভীষণভাবে চুপচাপ লাগছে, খুব নিস্তব্ধ মনে হচ্ছে। এবার দেখো পরের শব্দটি আছে বেয়ার। বেয়ার কথাটির মানে হচ্ছে উন্মুক্ত বা নগ্ন। দেখো এই শব্দটি কিন্তু ভীষণভাবে কন্ট্রোভার্সিয়াল। এবং কেন কন্ট্রোভার্সিয়াল? কারণ আগের সেন্টেন্সে আমরা পড়ছি যে শহরটি সকালের সৌন্দর্যকে একটা পোশাকের মতো গায়ে পরে আছে। আবার পরের লাইনটিতেই তিনি বলছেন যে শহরটি বেয়ার অর্থাৎ উন্মুক্ত, নগ্ন, যার গায়ে কোনো পোশাক নেই। তাহলে এটা তিনি কেন বললেন? দেখো, এটাকে আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি যে যেহেতু কবি এখানে ভোরবেলার লন্ডন শহরের একটা বর্ণনা দিচ্ছেন, এই ভোরে এখনো পর্যন্ত শহরের যাবতীয় কলকারখানার কাজকর্ম কিন্তু শুরু হয়নি, এবং ভোর হওয়ার কারণে টেমস নদীটিতেও প্রচুর পরিমাণে জাহাজ বা নৌকা কিন্তু চলাচল করছে না, এবং একই সঙ্গে রাস্তাঘাটেও ততটা যানবাহনের চলাচল কিন্তু এখনো শুরু হয়নি। তাই শহরটি পুরোপুরি স্মোকলেস, ধোঁয়াবিহীন, কোনো ধোঁয়া সেখানে নেই। কারণ আমরা আগের দিনের ভিডিওতেই জেনেছি যে 1802 খ্রিস্টাব্দে কিন্তু লন্ডনে অলরেডি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে প্রচুর পরিমাণে কলকারখানা ছিল, কিন্তু ভোরের কারণেই তাদের কাজকর্ম, তাদের অ্যাক্টিভিটি এখনো শুরু না হয় শহরটি ধোঁয়ামুক্ত। কবি এই অবস্থায় হয়তো শহরকে আগে কখনো দেখেননি। তিনি যখনই দেখতেন শহরে থাকতো প্রচুর ধোঁয়া, শহরের প্রত্যেকটা স্ট্রাকচারকে তিনি পরিষ্কারভাবে দেখতে পেতেন না। এবং একই দিনে হয়তো সেখানে কোনো কুয়াশা ছিল না, শহরটা ছিল অ্যাবসলিউটলি ফগলেস। ভোরের সূর্যের আলোর কারণে কুয়াশা না থাকায় এবং ধোঁয়া না থাকায় কবি কিন্তু পুরো শহরের প্রত্যেকটা অবয়বকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলেন। তার মনে হচ্ছিল শহরটি যেন গায়ে কোনো পোশাক পরিহিত নেই, সেটা সম্পূর্ণ নগ্ন, অর্থাৎ ধোঁয়ার চাদর বা কুয়াশার চাদর কিন্তু সেখানে নেই। তাই তিনি পরিষ্কারভাবে শহরটিকে দেখতে পাচ্ছেন, তাই তিনি এখানে বেয়ার শব্দটি ইউজ করেছেন। তাহলে ওয়্যার দিয়ে আগের সেন্টেন্সেই আমরা বলেছি শহরটি ভোরের সৌন্দর্যটিকে গায়ে পড়ে আছে, আর বেয়ার দিয়ে তিনি বললেন যে শহরটি স্মোকলেস এবং একই সঙ্গে ফগলেস, তাই শহরটিকে স্পষ্টভাবে তিনি দেখতে পাচ্ছেন এবং তার মনে হচ্ছে শহরের গায়ে কোনো পোশাক নেই, সেটি অ্যাবসলিউটলি বেয়ার। তাহলে আশা করি এই দুটো শব্দ নিয়ে আমরা কনফিউজড হব না। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। জাহাজগুলি, টাওয়ার্স অর্থাৎ মিনারগুলি, গম্বুজগুলি, নাট্যশালাগুলি এবং মন্দিরগুলি যেন শুয়ে আছে। টেম্পলস বলতে এখানে লন্ডন শহরের যে চার্চগুলো তার কথাই কিন্তু কবি বোঝাতে চাইছেন। তারা সবাই শুয়ে আছে কোথায়? ওপেন আন টু দ্য ফিল্ডস, খোলা প্রান্তরের মধ্যে, অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশের নিচে। দেখো, আনটু শব্দটি এখানে ইউজ করা হয়েছে। আনটু মানে কিন্তু টু। আনটুটা আর্কেইক ইউজ, অর্থাৎ আগেকার দিনে ওল্ড ইংলিশে টু এর পরিবর্তে আনটু শব্দটি ইউজ করা হতো, যার ব্যবহার প্রায় এখন আর হয় না বললেই চলে। তাহলে প্রত্যেকটি যে স্ট্রাকচার, যে ম্যানমেড বিল্ডিংগুলোর কথা কবি বললেন, সেগুলোতে যেহেতু কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো কাজকর্ম তার মধ্যে হচ্ছে না ভোরের কারণে, তাই কবির মনে হচ্ছে সবগুলো যেন খোলা প্রান্তরের মধ্যে এবং আকাশের নিচে যেন শুয়ে আছে,
কারণ কবি ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে পুরো শহরটিকে কিন্তু দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে, এবং তার মনে হচ্ছে এই প্রত্যেকটা স্ট্রাকচার যেন সেখানে শায়িত, তারা যেন বিশ্রাম করছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সব কিছু ভীষণভাবে উজ্জ্বল এবং গ্লিটারিং, দ্যুতিময়, তাদের সেগুলো যেন চকচক করছে, তাদের মধ্যে থেকে যেন আলো বিচ্ছুরিত হচ্ছে। ইন দ্য স্মোকলেস এয়ার, এই ধোঁয়াবিহীন পরিবেশে বা ধোঁয়ামুক্ত বাতাসে। তাহলে এখানেই কিন্তু এই পেট্রার্কান সনেটটির প্রথম 8 লাইন অর্থাৎ অক্টেভ পার্টটি শেষ হলো। এই পার্টের মধ্যে কবি তিনি কি দেখছেন তার একটা ডেসক্রিপশন বা বর্ণনা এখানে দিলেন। এবার আমরা দেখব কবির এই দেখা থেকে, এই যে দৃশ্যটি তিনি দেখছেন তার থেকে কি সিদ্ধান্ত বা কি কনক্লুশন ড্র করছেন সেটি আমরা সেস্টেড পার্টের মধ্যে বা লাস্ট 6 লাইনে কিন্তু পাবো। এটাই পেট্রার্কান সনেটের বৈশিষ্ট্য। আর তোমরা দেখে নাও ডান দিকে কিন্তু আননোন শব্দগুলোর মিনিং দেয়া আছে, সিনোনিমস দেয়া আছে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, তোমরা এগুলো নোট করে নিও। Never did sun more beautifully steep in his first splendor, valley, rock or hill. সূর্য আগে কখনো এত সুন্দরভাবে তার দ্যুতি নিয়ে ঝরে পড়েনি বা এমনভাবে কিরণ দেয়নি উপত্যকার উপরে, রক অর্থাৎ পাথরের ওপরে বা পাহাড়ের ওপরে। অর্থাৎ কবির মনে হচ্ছে যে লন্ডন শহরটি আজ সূর্যের আলোয় যেভাবে উদ্ভাসিত, সূর্য কিন্তু আগে কোনোদিন এত সুন্দর করে পৃথিবীর অন্য কোনো জায়গায় কিন্তু কিরণ দেয়নি, যেটি বাস্তবে কিন্তু সত্যি নয়। কিন্তু কবি কতটা মুগ্ধ সেটি বোঝানোর জন্যই কবি এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু ইউজ করছেন। নেয়ার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, আমি আগে কখনো দেখিনি, কখনো অনুভব করিনি আ কাম, এতটা শান্তি, এতটা শান্ত, এত প্রশান্তি, সো ডিপ, যেটি এত গভীর। কবির মুগ্ধতা এত বেশি যে কবি বলছেন যে আমি আগে কোনোদিন এত শান্তি কিন্তু, এত গভীর প্রশান্তি কিন্তু অনুভব করিনি। NE''ER, নেয়ার কথাটার পুরো শব্দটি হচ্ছে নেভা, নেভারের শর্ট ফর্ম হচ্ছে নেয়ার। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট ইটস ওন সুইট ওয়েল, এখানে রিভার বলতে ওয়েস্টমিনস্টার ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হওয়া টেমস রিভারের কথাই কিন্তু বলা হচ্ছে। সেই নদীটি গ্লাইডেথ অর্থাৎ প্রবাহিত হচ্ছে নিজের মিষ্টি ইচ্ছায়, অর্থাৎ ভোরের কারণে নদীতে কিন্তু কোনো নৌকা বা জাহাজ চলাচল হচ্ছে না, যার কারণে নদীর স্রোত কিন্তু এতটুকু বিঘ্নিত হচ্ছে না তার চলাফেরায়। ঠিক আছে, নদীর যে স্রোত সেটা কিন্তু এতটুকু ডিস্টর্টেড নয়, স্মুথলি নদী প্রবাহিত হচ্ছে। তাই কবি বলছেন যে নদী তার নিজের ইচ্ছায় মৃদুমন্দ গতিতে প্রবাহিত হচ্ছে। এখানে উইল শব্দটার মানে কিন্তু ইচ্ছা। ডিয়ার গড, হে ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, প্রত্যেকটা বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে সবাই যেন নিদ্রিত, সবাই যেন ঘুমন্ত। কারণ যে বাড়িগুলোতে একটু পরেই হয়তো কর্মচঞ্চলতা শুরু হবে, কিন্তু ভোরে এখনো পর্যন্ত তার বাসিন্দারা প্রত্যেকে কিন্তু ঘুমিয়ে আছে। তাই কবির মনে হচ্ছে সব কিছু কিন্তু ভীষণভাবে নিদ্রিত। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং এই সব কিছুর মাঝে এই শক্তিশালী হৃদয়টি যেন শায়িত বা ঘুমন্ত। এখানে এই যে মাইটি হার্ট শব্দ দুটি ইউজ হয়েছে, এটি কিন্তু একটা ভীষণ উল্লেখযোগ্য মেটাফর। কবি এখানে বলতে চাইছেন মাইটি কথাটির মানে হচ্ছে শক্তিশালী, এবং লন্ডন শহরকে ঘিরেই তো সমস্ত কবিতাটা। তো লন্ডন কিন্তু আক্ষরিক অর্থেই খুব শক্তিশালী ছিল, কারণ আমরা প্রত্যেকেই জানি ইংল্যান্ডের সাম্রাজ্যবাদ কিন্তু সমস্ত পৃথিবীর উপর কিন্তু ছড়িয়ে পড়েছিল, এবং লন্ডন ছিল ইংল্যান্ডের প্রাণকেন্দ্র বা ইংল্যান্ডের রাজধানী। অর্থাৎ লন্ডন কিন্তু সত্যিই খুব শক্তিশালী ছিল। এবং এটাকে হার্ট কেন বলা হচ্ছে? কারণ আমরা এক্ষুনি বললাম যে লন্ডন ইংল্যান্ডের প্রাণ বা মাঝখানে অবস্থিত, ঠিক যেমনভাবে একটা শরীরের প্রায় মাঝামাঝি হার্ট অবস্থান করে। এবং অন্যভাবেও বলা যায় যে এই সমস্ত কবিতাটা কিন্তু লন্ডন সিটিকে কেন্দ্র করেই লেখা, অর্থাৎ সেক্ষেত্রেও সমস্ত কবিতার কেন্দ্রবিন্দু হচ্ছে লন্ডন শহরটি। তাই একে হার্ট বলা হচ্ছে, যেটি মাঝখানে অবস্থিত। এবং ভোরে এখনও যেহেতু এর মধ্যে কর্মব্যস্ততা শুরু হয়নি, তাই সেখানে কোনো বিটিং নেই বা হার্ট বিট করছে না, সেটি জাস্ট শুয়ে আছে চুপচাপ, এবং একটু পরেই হয়তো এর কর্মচঞ্চলতা শুরু হবে। যদিও মানুষ বা অন্য কোনো প্রাণীর শুয়ে থাকলেও হার্ট বিট করে,
কিন্তু এক্ষেত্রে কবি এই অর্থেই কিন্তু এটাকে বোঝাতে চাইছেন যে শহরটি জাস্ট শায়িত, কারণ সেখানে কোনো কর্মচঞ্চলতা নেই। হার্টটি খুব আস্তে আস্তে বিট করছে, বা যেটা কবি বুঝতে পারছেন না। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কবিতার অ্যানালিসিস। এবার চলো আমরা দেখে নিই এই কবিতায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী কী রেটোরিক্যাল ডিভাইস বা ফিগার্স অফ স্পিচ ইউজ করেছেন, মানে কী কী অলংকার। দেখো, ফার্স্ট সেন্টেন্সটি আছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ পৃথিবীর এর থেকে সুন্দর আর কিছু দেখানোর মতো নেই। একটা শহর কি পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস হতে পারে? এটা কিন্তু সত্যি নয়, পৃথিবীতে আরও অনেক সুন্দর জিনিস রয়েছে। কিন্তু কবি ওই বিশেষ মুহূর্তে কতটা মুগ্ধ সেটি বোঝানোর জন্যই তিনি এই সেন্টেন্সটিকে এরকমভাবে প্রেজেন্ট করেছেন। যখনই কবিতার কোনো লাইনে কোনো ব্যাপারকে একটু বাড়িয়ে চাড়িয়ে প্রেজেন্ট করা হয় নিজের মনের আবেগ বোঝানোর জন্যে, তখন যে রেটরিক্যাল ডিভাইসটি তার মধ্যে ইউজড হয় তার নাম হচ্ছে হাইপাবলি। কি? হাইপাবলি। যখনই কোনো একটা ব্যাপারকে একটু এক্সাজারেট করা হয়, এক্সাজারেট মানে বাড়িয়ে বলা। তাহলে এই সেন্টেন্সে যেহেতু কবি তার নিজের ইমোশনটাকে বোঝানোর জন্য একটু বাড়িয়ে চাড়িয়ে প্রেজেন্ট করছেন, কারণ লন্ডন শহরের থেকে অনেক সুন্দর জিনিস আছে, কিন্তু শহরটির সৌন্দর্যে কবি কত মুগ্ধ সেটি বোঝানোর জন্যই কবি কিন্তু এখানে হাইপাবলি ইউজ করলেন। তারপর দেখো, ডাল উইথ হিপি অফ সোল হু কুড পাস বাই। এটি একটি প্লেন স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা প্রত্যেকেই জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হয় প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব আসে। কিন্তু এক্ষেত্রে দেখো, প্রথমে কিন্তু সাবজেক্ট নেই। হওয়া উচিত ছিল যে হি উড বি ডাল অফ সোল, এরকম কিছু, কিন্তু এখানে লেখা আছে ডাল উড হি বি অফ সোল, অর্থাৎ সাবজেক্ট ভার্বের যে প্লেসটা সেটা একটু অদল বদল করা আছে, উল্টো পাল্টা রয়েছে। তাই এটি কখন ইউজড হয়? যখন কবি কবিতায় কোনো একটা লাইনের ছন্দ মেলানোর জন্যে বা কোনো কিছুর উপর জোর দেওয়ার জন্যে, এমফ্যাসাইজ করার জন্যে একটা লাইনকে ইউজ করছেন, তখন কিন্তু এরকমভাবে তিনি একটি লাইনকে প্রেজেন্ট করেন। এবং এই যে ইউসেজটা, একে আমরা মানে পোয়েটিক ডিভাইসের ভাষায় বলি ইনভার্সন। কি বলবো আমরা? ইনভার্সন। তারপরটা দেখো, আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এখানে দেখো, সাইট সো ম্যাজেস, এস শব্দটি 3 বার রিপিট করা হয়েছে একই সেন্টেন্সের মধ্যে। যখনই কোনো একটা কনসোনেন্ট সাউন্ডকে, কি কনসোনেন্ট সাউন্ড, এস তো একটি কনসোনেন্ট, তো এটি কনসোনেন্ট সাউন্ডের বারবার রিপিটেশন হবে, সাইট সো ম্যাজেস 3 বার এস পাচ্ছি আমরা, তখন সেক্ষেত্রে যে রেটোরিক্যাল ডিভাইসটি ইউজড হয় তাকে আমরা বলি অ্যালিটারেশন। অ্যালিটারেশন মনে রাখবে, কনসোনেন্ট সাউন্ডকে কিন্তু রিপিট হতে হবে। যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে সেটি কিন্তু অন্য ফিগার অফ স্পিচ হয়ে যায়, সেটি আর অ্যালিটারেশন থাকে না। তারপরটি দেখো, দিস সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। শহরটি এখন একটি পোশাকের মতো পরে আছে। এখন একটি শহর তো নির্জীব বস্তু, সেটা কি করে একটা পোশাক পরতে পারে? মনে রাখবে, যখনই কবিতায় কোনো একটি নির্জীব বস্তুকে কোনো একটা ব্যক্তির মতো দেখানো হয়, কোনো ব্যক্তি যে কাজ করতে পারে তেমন ব্যাপারটা দেখানো হয়, তার মধ্যে আরোপ করা হয়, তখন তাকে আমরা বলি পার্সনিফিকেশন, অর্থাৎ ব্যক্তি সত্তা আরোপ। শহর তো কোনো পোশাক পরতে পারে না, শহর একটা নির্জীব বস্তু, অর্থাৎ শহরকে একটি ব্যক্তির মতো করে এখানে কবি কল্পনা করছেন, তাই এখানে পার্সনিফিকেশন ইউজড হয়েছে। একই সেন্টেন্সটি আরেকবার আছে, দেখো, দিস সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং। অর্থাৎ শহরটি এখন সকালের সৌন্দর্যকে পোশাকের মতো তার গায়ে বা তার শরীরে পরিধান করে আছে। লাইক আ গার্মেন্ট, এই যে ফ্রেজটি, এক্ষেত্রে একটি পোশাকের মতো, কিন্তু সত্যিকারের পোশাক নয়। যখনই একটি শব্দ দ্বারা আমরা অন্য কিছুকে বোঝাতে চাইব, এখানে গার্মেন্ট দিয়ে কিন্তু কোনো পোশাক নয়, সকালের সৌন্দর্যটিকে বোঝানো হয়েছে। তাহলে আমি কি বললাম? যখনই একটি শব্দ দ্বারা আমরা অন্য কোনো কিছুকে বোঝাতে চাইব এবং সেই একই ব্যাপারটাকে বোঝাতে লাইক এবং অ্যাজ, এই দুটোর মধ্যে যে কোনো একটি শব্দ ইউজড হবে, কি লাইক বা অ্যাজ, তখন তাকে আমরা বলি সিমিলি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। সিমিলি মানে হচ্ছে উপমা। একটি জিনিসকে বোঝানোর জন্য অন্য কিছুর এক্সাম্পল দিলাম আমরা, এবং সেই সেন্টেন্সে লাইক বা অ্যাজের কোনো একটা থাকতে হবে। এখানে লাইক রয়েছে, তাই এটাকে আমরা সিমিলি বলতে পারি। দেখো, লাইক বা অ্যাজ না থাকলে কিন্তু তুলনা করা হলেও তাকে আমরা সিমিলি বলবো না, তাকে আমরা বলবো মেটাফার। সেটা আমরা পরে আসছি। তারপরটা দেখো,
নেভার ডিড সান মোর বিউটিফুলি স্লিপ। সূর্য আগে এত সুন্দরভাবে কিরণ দেয়নি। সত্যি কি তাই? ওই বিশেষ দিনটিতেই সূর্য কি লন্ডন শহরের উপর এত সুন্দরভাবে কিরণ দিচ্ছে? আগে কোনোদিন দেয়নি। এটাও কিন্তু একটু বাড়িয়ে বলা হচ্ছে। তাই এক্ষেত্রেও কিন্তু আমরা হাইপার বলির একটা ইউসেজ পাচ্ছি। আবার এক্ষেত্রে ইনভার্সনও রয়েছে। কারণ কি? কারণ নেভার ডিড সান লেখা রয়েছে, হওয়া উচিত ছিল সান নেভার ডিড, কিন্তু সেরকমভাবে লেখা নেই। কবিতাটিকে লাইনটিকে এমফাসাইজ করার জন্যে নেভার ডিড সান লেখা আছে। তারপরে দেখো, নেয়ার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ। এক্ষেত্রেও কবি বলছেন যে আমি আগে কোনোদিন দেখিনি বা অনুভব করিনি এত গভীর প্রশান্তি। সত্যিই কি তিনি আগে কোনোদিন এত শান্তি পাননি? এটাও কিন্তু একটু বাড়িয়ে বলা হচ্ছে, এমনটাই মনে হচ্ছে আমাদের। তাই এক্ষেত্রেও কিন্তু হাইপারবোলির একটা ইউসেজ আমরা পাচ্ছি। একই সঙ্গে আমরা ইনভার্সনও পাচ্ছি। কেন? কারণ নেভার স আই লেখা আছে। আই নেভার স এরকম হওয়া উচিত ছিল, কিন্তু কবিতার খাতিরে কবি এখানে নেভার স আই ইউজ করেছেন, তাই এখানে ইনভার্সনও রয়েছে। আবার দেখো, আরেকটা রেটোরিক্যাল ডিভাইস এখানে আছে, সেটা হচ্ছে রেপিটেশন। কেন? কারণ নেভার কথাটি আমরা দুবার পাচ্ছি। যখন নেয়ার কথাটি আছে, ওটি কিন্তু নেভারেরই শর্ট ফর্ম, অর্থাৎ নেভার কথাটি দুবার পাচ্ছি। তাই একই কবিতার লাইনে যখন একটি শব্দকে একাধিকবার ইউজ করা হয়, তখন তাকে আমরা রেপিটেশন বলি। তারপরে, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট ইটস ওন সুইট ওয়েল। নদী তার নিজের আপন ইচ্ছায় প্রবাহিত হচ্ছে। নদীর কিন্তু একটা কোনো ইচ্ছা থাকতে পারে না, কারণ নদী একটা নির্জীব বস্তু। তার মধ্যেও আমরা এখানে একটা ব্যক্তি সত্তা আরোপ করছি, তাই একে আমরা পার্সনিফিকেশন বলবো। তারপরটা দেখো, ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। প্রত্যেকটা বাড়িগুলো যেন ঘুমন্ত। বাড়ি তো নির্জীব বস্তু, তাহলে বাড়িকেও আমরা একটা ব্যক্তি সত্তা বা প্রাণী সত্তা তার মধ্যে আরোপ করছি, অর্থাৎ এখানে বাড়িগুলোর মধ্যে আমরা পার্সনিফিকেশন অ্যাপ্লাই করেছি, বা কবি অ্যাপ্লাই করেছেন, আমরা করেছি বললে ভুল হবে। তারপরে দেখো, অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এখানে তিনটে রেটোরিক্যাল ডিভাইসেস রয়েছে। কেন? মাইটি হার্ট কথাটি দিয়ে আমরা যখন অ্যানালিসিসের সময় বললাম, লন্ডন শহরটিকে কিন্তু বোঝানো হচ্ছে। এবং যখন আমরা কি বললাম, কোনো কিছু এখানে মাইটি হার্ট ফ্রেজটা দিয়ে অন্য জিনিসকে, অর্থাৎ লন্ডনকে তো আমরা বোঝাতে চাইছি, কিন্তু তারই সঙ্গে এখানে কিন্তু অ্যাজ বা লাইক নেই। তুলনা করা, যেখানে অ্যাজ বা লাইক আছে তাকে আমরা সিমিলি বলি, আর যখন একটা তুলনার মধ্যে অ্যাজ বা লাইকের কোনো একটা শব্দ থাকবে না, তখন তাকে আমরা বলবো মেটাফার। মেটাফারের বাংলা হচ্ছে রূপক। ঠিক আছে? তারপরে দেখো, লন্ডন শহর কিন্তু ঘুমাতে পারে না, কিন্তু এখানে লেখা আছে লন্ডন শহরটি শুয়ে আছে। তাহলে এক্ষেত্রেও আমরা এর মধ্যে একটা প্রাণী সত্তা বা ব্যক্তি সত্তা আরোপ করছি, তাই এক্ষেত্রে কিন্তু পার্সনিফিকেশনও ইউজড হয়েছে এই সেন্টেন্সে। আচ্ছা, এই একই সেন্টেন্সে কিন্তু আরও একটি রেটোরিক্যাল ডিভাইসের এক্সাম্পল আমরা পাচ্ছি, সেটি হচ্ছে সেনেকডকি। এখন সেনেকডকি কী জিনিস? মনে রাখবে, যখনই একটা ছোট্ট অংশের দ্বারা সমস্তটাকে বা সমগ্রটাকে বোঝাতে চাওয়া হয়, তখন তাকে আমরা সেনেকডকি বলি। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু শহরের এখানে তিনি বলছেন যে অল দ্যাট মাইটি হার্ট, সমস্ত শক্তিশালী হৃদয়টি। এখানে তিনি সমগ্র লন্ডন শহরটিকেই কিন্তু বোঝাতে চাইছেন, কিন্তু তিনি কিন্তু ওই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে সমগ্র শহরটিকে দেখতে পাবেন, এটা কিন্তু সম্ভব নয়। তিনি একটি বিশেষ দিকেই কিন্তু দেখছেন, এবং সেক্ষেত্রে তিনি এই যে ছোট্ট অংশটি যেটি তিনি দেখতে পাচ্ছেন, তার মাধ্যমে সমস্ত লন্ডন শহরটিকে কিন্তু বোঝাতে চাইছেন। তাই এক্ষেত্রে আমরা একটা পার্টের দ্বারা সমগ্রটাকে বোঝানোর একটা এক্সাম্পল কিন্তু দেখতে পাচ্ছি। তাই এক্ষেত্রে একটা সেনেকডকিও কিন্তু ইউজড হয়েছে। লাস্ট এক্সাম্পল দেখো, ওয়্যার অ্যান্ড বেয়ার। ওয়্যার মানে হচ্ছে পরিধান করা, আর বেয়ার মানে হচ্ছে যেখানে কোনো পোশাক পরিহিত নয়, যে অর্থাৎ নগ্ন। তাহলে একই সেন্টেন্সে দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস বা দুটো বিপরীতার্থক শব্দ তিনি কি করে ব্যবহার করতে পারেন, এটা দিয়ে কিন্তু সম্পূর্ণ অন্য কিছু মিন করতে চাওয়া হচ্ছে। আমরা আমাদের অ্যানালিসিসে কিন্তু সেটা বলে দিয়েছি, তোমরা একটু যদি মিস করে থাকো শুনে নিও। দেখো, তাহলে আমরা কি বললাম, যখনই দুটো বিপরীতার্থক শব্দ ইউজড হবে একটা সেন্টেন্সে, যার একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই, বা একটা আরেকটার সঙ্গে সম্পূর্ণ অপোজিট, কিন্তু সেই দুটো দিয়ে কোনো একটা অন্য জিনিসকে মিন করতে চাওয়া হচ্ছে, কোনো সিরিয়াস কিছুকে, তখনই আমরা তাকে প্যারাডক্স বলি। ঠিক আছে? প্যারাডক্স। আর এই প্যারাডক্সের মতো দেখতে বা এর সঙ্গে সাদৃশ্য আছে এরকম আরেকটা রেটোরিক্যাল ডিভাইস আছে, যার নাম হচ্ছে অক্সিমোরন।
কিন্তু এই কবিতায় সম্ভবত অক্সিমোরন নেই, কারণ আমি কিন্তু খুঁজে পাইনি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আপাতত আমি যেগুলো পাচ্ছি এই কবিতার মধ্যে, সেই রেটোরিক্যাল ডিভাইসগুলো এগুলো। এবং দেখো এখানে একই সেন্টেন্সের মধ্যে কিন্তু একাধিক রেটোরিক্যাল ডিভাইসও দেখতে পাচ্ছি আমরা। তোমরা যেটা অবভিয়াসলি বা ক্লিয়ারলি যেটা বুঝতে পারছো সেটাই কিন্তু লিখবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এই নিয়ে আর কোনো সমস্যা হওয়ার নয়। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে রেটোরিক্যাল ডিভাইস নিয়ে বা আলোচনা সংক্রান্ত, তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু আমরা মিস করে গেছি, তোমরা দুটো পয়েন্ট একটুখানি শুনে নাও। আমি জানি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু দুটো ব্যাপার একটু শুনে নাও, তারপরে আমরা ভিডিওটা শেষ করব। দেখো, এই কবিতাটির সোর্সটা আমরা বলতে ভুলে গেছিলাম, অর্থাৎ কবিতাটি কোত্থেকে নেওয়া হয়েছে। দেখো লেখা আছে, দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য কালেকশন পোয়েমস ইন 2 ভলিউমস ইন 1807। 1807 খ্রিস্টাব্দে পোয়েমস ইন 2 ভলিউমস এই সংকলনে কিন্তু কবিতাটি প্রথমবার পাবলিশড হয়েছিল। এই নামটা কিন্তু তোমরা একটু মনে রেখো। ঠিক আছে, পোয়েমস ইন 2 ভলিউমস। এই সালটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কোন সালটি ইম্পর্টেন্ট, যেটা আমরা মানে একদম কবিতার শুরুতে পড়েছি 1802, ওটা কিন্তু ইম্পর্টেন্ট। আরেকটা সেন্টেন্স আছে দেখো, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস। এখানে ডোমস দিয়ে কি রেফার করতে চাওয়া হয়েছে, অর্থাৎ ডোমস শব্দটি দ্বারা কোন স্ট্রাকচারকে কবি বোঝাতে চাইছেন। মনে রাখবে, ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে লন্ডনের বিখ্যাত সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চটিকে কিন্তু দেখা যায়, এবং সেটিকেই কিন্তু কবি এখানে ডোমস কথাটি দ্বারা মিন করতে চাইছেন। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানেই আমরা ভিডিওটির ডিসকাশন শেষ করব। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো সব কিছুই, এবং ভিডিওটি তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আমরা যদি একসঙ্গে সবাই মিলে শিখতে পারি, তাহলে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ কিন্তু সেটা হবে। যাই হোক, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকে কিপ লার্নিং অ্যান্ড কিপ থিঙ্কিং ওয়েল। ঠিক আছে, থ্যাংক ইউ।